ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। করোনার টিকা দ্রুত পেতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে, বললেন কাদের। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মানুষের জন্য এত কিছু করে না, বললেন মতিয়া চৌধুরী। আরও থাকছে, মানুষ খাদ্য চিকিৎসা সংকট নিয়ে ব্যস্ত, সরকার ভাস্কর্য নিয়ে ব্যস্ত, বললেন এবি পার্টি। আরও জানাবো, ঐক্যবদ্ধ প্রতিবাদ করলে ওরা লেজ গুটিয়ে পালাবে। আরও থাকছে, আমার বাবার ভাস্কর্য বসালেও টেনে হিঁচড়ে ফেলে দেব, বললেন বাবনগরী। আরও জানাবো, পাকিস্তানকে বের করে দেওয়ার হুমকি নিউজিল্যান্ডের। আরও থাকছে, লড়াই করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে, বললেন সেলিমা রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি পরিষদ থেকে বাদ বিশেষজ্ঞদের। আরও থাকছে, আরব সাগরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত। এবং সবশেষ থাকছে, কাশ্মীরে ফের পাক বাহিনীর গোলাবর্ষণ, ভারতীয় সেনা অফিসার নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে করোনার টিকা আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে তা সহজে পায় সে ব্যাপারে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন। করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মধ্যে উন্নত মানের মাস্ক বিতরণের এই অনুষ্ঠানে যৌথ উদ্যোগে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক উপকমিটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রাপ্তি সহজ এবং দ্রুত সময়ের মধ্যে তা জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই দেশের জনগণ যাতে সহজে পায় তা সে ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়েছে। এদিকে এই সরকার গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে পাঠিয়েছে, গণমানুষের চাওয়া পাওয়া নিয়ে তাই তাদের কোনো মাথা ব্যথা নাই। করোনার বিপদে মানুষ যখন খাদ্য চিকিৎসা সংকটে নিপতিত, সরকার তখন কোটি কোটি টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ নিয়ে মাতোয়ারা। শুক্রবার বিকালে 4টায় ঢাকার বিজয়নগরস্থ দলীয় কার্যালয়ে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক দলে যোগদানকৃতদের পরিচিতি সভা ও সম্মেলনে একথা বলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব জনাব এএফএম ওবায়দুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহ্বায়ক সাবেক জনপ্রশাসন সচিব এফএম সুলাইমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিলার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক প্রমুখ। এই সময় সুলাইমান চৌধুরী বলেন, যারা ক্ষমতায় তারা বারবার আমাদের অধিকার ভুলুণ্ঠিত করেছে, তাদের কাছে আবেদন নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে। জনগণ হলো রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিকদের কাছে ক্ষমতা ফিরিয়ে আনতে এবি পার্টির জন্ম হয়েছে। প্রধান বক্তা মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকার সকল বিরোধী শক্তিকে দমন করেছে, কিন্তু ইতিহাসে যতই দুর্যোগ এসেছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একদল সাহসী মানুষ রুখে দিয়েছে। বিএনপির কাছে মানুষের আশা ও প্রত্যাশা ছিল তারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে নেতৃত্ব দিবে, কিন্তু বিএনপি নেতৃত্ব জাতিকে হতাশ করেছে। তরুণরা আজ দুর্নীতির চক্রে ঘেরা পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্তি চায়। তারা দেশ মেরামতের নতুন রাজনীতির প্রত্যাশায় বুক বেঁধে আছে। নতুন প্রজন্মের জন্য এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের নতুন রাজনীতির সূচনা করবে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে দিয়েই আনন্দ পান। করোনা শুরু হওয়ার পর তিনি কোটি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, 50 লাখ দরিদ্র মানুষকে 2,500 করে টাকা দিয়েছেন।
10 লাখ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়ে খাওয়াচ্ছেন। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মানুষের জন্য এত কিছু করে না। বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার বিবিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের সৌরবাতি বিতরণ, মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের হাতে টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী আরও বলেন, করোনার কারণে সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা, তখন আমাদের রিজার্ভ রেকর্ড ছাড়িয়েছে। জিডিপি ধরে রেখেছি আমরা। কোভিডের ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করে বয়স্ক বিধবা মাতৃত্বকালীন ভাতা দেয়া অব্যাহত রয়েছে। তিনি আরও বলেছেন, মুজিব বর্ষকে সামনে রেখে যাদের ঘর নেই, জমি নেই, তাদের পাকা বাড়ি দেওয়া হচ্ছে। ভিক্ষুক, হিজড়া, প্রতিবন্ধী মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। বছরের শুরুতে শিশুদের হাতে কোটি কোটি বই তুলে দেওয়া হচ্ছে। একজন প্রকৃত জনদরদী নেতা না হলে এসব করা কখনোই সম্ভব হতো না। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা হাফিজুল ইসলাম বামনগরী বলেছেন, মদিনা সনদ দেশে চললে দেশে কোনো ভাস্কর্য থাকতে পারে না। মদিনায় কোনো ভাস্কর্য নেই, এদেশেও কোনো ভাস্কর্য থাকতে পারবে না। আমি কোনো নেতার বা দলের নাম বলবো না, আমি শরীয়তের কথা বলবো। শরীয়তে কোনো ভাস্কর্যের অনুমতি নাই। আমাদের নবীর কোনো ভাস্কর্য কোথাও নাই। নবীর চাইতে তো বেশি আমরা কাউকে ভালোবাসি না, তাহলে অন্য কারো ভাস্কর্য থাকবে কেন? যে দলের নেতা বা ব্যক্তির ভাস্কর্য বসাক না কেন, এমনকি আমার বাবার ভাস্কর্য বসালেও টেনে হেঁচড়ে ফেলে দেব। শুক্রবার রাতে হাটহাজারী সরকারি পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রামের ইসলামিক সংগঠন আল আমিন সংস্থা আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী আরও বলেছেন, এদেশে ইসলামের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে অনেকেরই গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এরকম গ্রেফতার ও নির্যাতন করত মক্কার কাফেররা। তিনি আরও বলেন, যতই গ্রেফতার ও নির্যাতন করা হোক, আমরা সত্য কথা বলবো, সত্য কথা বলা বন্ধ করব না, ইসলামের কথা বলা বন্ধ করব না। জুনায়েদ বাবুনগরী আরও বলেছেন, প্রধানমন্ত্রী, আমরা আপনাকে ভালোবাসি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমরা আপনার দুশমন নই, আমাদের দুশমন মনে করবেন না। আপনার পেছনে যে নাস্তিক মুরদাদ যা ঘাপটি মারে বসে আছে, তারাই আমাদের দুশমন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনো আলেম ওলামার মারেন নাই, মেরেছে বঙ্গবন্ধুর সঙ্গে থাকা লোকজন। আমি আশঙ্কা করতেছি আপনার পিছনে থাকা নাস্তিক মুরদাদের আপনার ক্ষতি করবে। এদিকে হুমকি দামকি দিয়ে মাঠ গরমের চেষ্টা করলেও ঐক্যবদ্ধ প্রতিবাদ করলে মৌলবাদী গোষ্ঠী লেজ গুটিয়ে পালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপমন্ত্রী নোফেল সাম্প্রতিক বিষয়ে বিভিন্ন কথা বলেন। চটগার সংবাদ নামে একটি সাপ্তাহিক পত্রিকার 8ম বর্ষপূর্তি ও ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কনফারেন্স ও ধ্রুবতারা ইউথ অ্যাওয়ার্ড 2020 উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপমন্ত্রী নোফেল বলেছেন, আজ মৌলবাদী গোষ্ঠী সারা দেশে হুমকি দামকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। আমরা যারা মুক্তিযুদ্ধের মূলনীতি আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী, আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি, এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে আমরা জানি, কিন্তু আমরা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বলে সেটা করছি না। কিন্তু গণতান্ত্রিক অধিকারের নামে আজ ধর্মীয় অনুষ্ঠান করে কেউ কেউ রাজনৈতিক কথাবার্তা বলছে, নিজের রাজনৈতিক খায়েশ মেটানোর চেষ্টা করছে। এই ধরনের কাজ আমাদের দেশে হচ্ছে। কেন হচ্ছে? আমাদের নিজেদের মধ্যে দুর্বলতার কারণে এসব হচ্ছে। আওয়ামী লীগে মৌলবাদী গোষ্ঠীর অনেকের অনুপ্রবেশের ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, আমাদের মধ্যে এদের মধ্য থেকে অনেক অনুপ্রবেশকারী এদের কার্যক্রমে বিশ্বাসী অনেকে ঢুকেছেন। এজন্য এরা হুমকি দামকি দেওয়ার সাহস পাচ্ছে। আসুন আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের শুদ্ধ করি। নিজেদের শুদ্ধ করতে পারলে পরাশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি আরও বলেন, একটা বিষয় সত্য যে যারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের শক্তি নয়, তারা অনেকে কিন্তু অনুপ্রবেশের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়ে গেছে, সামাজিকভাবে হয়েছে, ব্যবসায়িকভাবেও হয়েছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, পারিবারিক পরিচয়ে কেউ মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষ হবে তা কিন্তু নয়, আওয়ামী লীগ হবে তা তো নয়।
আমাদের মধ্যে অনেকে আছেন পারিবারিকভাবে এক আদর্শে কিন্তু ব্যক্তিগতভাবে সে অন্য আদর্শের, আবার অনেকে পারিবারিকভাবে মুক্তিযুদ্ধের আদর্শের বিপক্ষে কিন্তু সে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শ থেকে সব কাজ করতে চায়। এদিকে যতদিন বিএনপির একজন নেতাকর্মী থাকবে ততদিন পর্যন্ত গণতন্ত্রের লড়াই চলবে। লড়াই করে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এসব কথা বলেন। শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সেলিমা রহমান আরও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি পরিবার হলো শহীদ জিয়ার পরিবার। শহীদ জিয়া এদেশের মুক্তিযুদ্ধে মাঠে থেকে মুক্তিযুদ্ধ করেছেন। বিএনপির চেয়ারপারসন সহ খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। শহীদ জিয়ার পরিবারের গণতন্ত্রের প্রতীক। তিনি আরও বলেছেন, বাংলাদেশের ছাত্র সমাজ কোনো অন্যায় সহ্য করে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে শহীদ শামসুল আলম মিলনের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্র ও যুব সমাজ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এদিকে কঠোর নিয়ম মেনে তবেই দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এনেছে নিউজিল্যান্ড। নিরাপদ বোধ করার পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে তারা। প্রথমেই ডেকে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে অবশেষে নতুন মৌসুম শুরু করেছেন কিউইরা। 3 টি-20 সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের 5 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20-র পর টেস্ট সিরিজও খেলবে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তানের বিপক্ষেও 3টি টি-20 ও 2 টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু এমনও হতে পারে ওয়েস্ট ইন্ডিজ দলের আগেই পাকিস্তান দলকে নিউজিল্যান্ড থেকে চলে যেতে হবে। নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছে পাকিস্তান দল। তাতে ক্ষেপে উঠেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এতটাই ক্ষুব্ধ হয়েছে যে সরাসরি জানিয়েছে আর একবার ভুল হলেই আতিথেয়তা বলে পাকিস্তানকে বের করে দেওয়া হবে নিউজিল্যান্ড থেকে। পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়াসিম খানের এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ কথা জানানো হয়েছে। খেলোয়াড়দের আচরণে ক্ষুব্ধ হয়ে সতর্ক করে একটা বার্তা পাঠিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি পরিষদ থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞকে অপসারণ করেছে ট্রাম্প প্রশাসন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে প্রশাসনের উচ্চ পদে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত দফতরে বড় ধরনের পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় মূল নিয়মের ভূমিকা পালন করছে। যেসব কর্মকর্তাকে ট্রাম্প নিজের বিরোধী হিসেবে মনে করছেন তাদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এসব তথ্য জানায়। হঠাৎ করে এই প্রতিরক্ষা নীতি পরিষদের কয়েকজন বিশেষজ্ঞকে অপসারণ করা হলো। হঠাৎ করে অপসারিত হওয়া বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন আলব্রাইট ও হেনরি কিসিঞ্জার, প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সাবেক সদস্য জেন হারম্যান ও প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের সাবেক নেতা এরিক কাউন্টার। সাবেক অভিজ্ঞ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে উপদেষ্টা মণ্ডলী ডিফেন্স পলিসি বোর্ডের মূল কাজ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী ও উপ-প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাবেক অভিজ্ঞ কর্মকর্তাদের মতামত নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে এই বিশেষ পরিষদ গঠন করা হয়। এদিকে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মিগ-29 বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের খোঁজ চলেছে। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে এই ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাহিনীটির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের এটি চতুর্থ ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে গোয়া সৈকতে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মিগ-29 বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে এবারের দুর্ঘটনায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর পাইলটের খোঁজ মিলছে না। দ্য উইকের খবরে বলা হয়েছে, মিগ-29 যুদ্ধবিমান 2 সিট ছিল। ভারতীয় নৌবাহিনী রাশিয়ার তৈরি মিগ-29 এর প্রথম ক্রেতা। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে ফের হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন অফিসার নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সাধারণ নাগরিকও। বৃহস্পতিবারে ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার কসবা ও কিরনি সেক্টরে। সেনা সূত্রদের বরাত দিয়ে খবরে বলা হয়, কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রামগুলো লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালায়
পাক সেনা। এ সময় স্বতন্ত্র সিং নামের ওই জুনিয়র কমিশন অফিসার নিহত হন। এছাড়া মোহাম্মদ রশিদ নামে আহত এক কাশ্মীরিকে জম্মুর জিএমবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় সেনার এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পুঞ্জের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী। গুলায় গুরুতর ঘায়েল হন সেনার এক জেসিও। তাকে সেনা হাসপাতালে নেওয়া হলে বাঁচানো যায়নি। এছাড়া মোহাম্মদ রশিদ নামে এক কাশ্মীরি আহত হয়েছেন। তাকে জম্মুর জিএসসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবারও জম্মু কাশ্মীরে একাধিক সেক্টরে পাক সেনার গুলায় ভারতীয় সেনার একজন নিহত হন। 13 নভেম্বর উত্তর কাশ্মীরের একাধিক জায়গায় পাকিস্তানের হামলায় ভারতের নিরাপত্তা বাহিনীর 6 জন ও 11 জন নিহত হন। 1 অক্টোবর পুঞ্জের কৃষ্ণ ঘাটিতে পাক হামলায় ভারতীয় এক সেনা নিহত হন। 5 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের রাজৌরিতে পাক গুলায় নিহত হন আরও এক সেনা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।